জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, আমাদের সঙ্গে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম, খুব শিগগিরই হয়তো 1-2 মিনিটের মধ্যে এসে পৌঁছবেন। তিনি আমাদের অফিসের আশেপাশেই আছেন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে ট্রাফিক জ্যাম, সেই কারণে তিনি কিছুটা আটকে পড়েছেন। আমাদের সঙ্গে নয়াদিল্লি ভারত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ হাই কমিশনে, সেখানকার বাংলাদেশের হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ। আপনাকেও স্বাগত অনুষ্ঠানে। মাহমুদা হাবিবা, বাংলাদেশের নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। অন্যদিকে জাপানে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। একটি দল বলতে আপনাদেরকে বুঝিয়েছে, এটা কারো আর বুঝতে বাকি নেই। মাহমুদা হাবিবা, কেবল আপনারাই নির্বাচন চান ডিসেম্বরে, শুধু একটি দলের কথায় কেন সরকার ডিসেম্বরে নির্বাচন দিবে, কি কারণ আছে? ধন্যবাদ আপনাকে নিকোল। প্রথমত, গতকালকে তারুণ্যের সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্যের শেষ অংশ আপনি কোট করলেন, এখানে আরও বহু কথা ছিল বা আছে, এবং আজকে যেটা দ্বিতীয় কথা বললেন সেইটা হচ্ছে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার বক্তব্য, যেটা উনি জাপান সফরে গিয়ে দিয়েছেন। আমরা এর আগেও দেখেছি দেশে চলমান নানা রাজনৈতিক সমস্যা নিয়ে অনেক উত্তর তিনি সচরাচর বিদেশে যতটা সহজে দেন, দেশে আসলে এটা এই ধরনের স্টেটমেন্ট কিন্তু আমরা সরাসরি তার মুখ থেকে পাই না, ওনার প্রেস সচিবের কাছ থেকে পাই, অন্যান্য বিভিন্ন মহল থেকে পাই। কিন্তু এর আগেও আমার ভুল না হলে আরও একটা বিষয়ে দেশীয় যখন এ ধরনের কিছু অস্থির বিষয় ছিল, সেগুলো বেশ কিছু বিষয় নিয়ে তিনি কোনো একটা সফরে মানে অ্যাড্রেস করেছিলেন। আমি যুগান্তরের 30শে মার্চের একটা রিপোর্টের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো যে সেখানে বলা আছে 52টা রাজনৈতিক দল এই ডিসেম্বরে নির্বাচন চাইছে। নির্বাচন চাওয়াটা আমাদের এই জন্য অন্যায় নয়, ডিসেম্বরে প্রধান বিরোধী দল হিসেবে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর ধরে নির্বাচনই চেয়ে এসেছে, এবং এই সরকারের আমলে আমরা প্রথম থেকেই একটা কথা বারে বারে বলেছি যে একটা দৃশ্যমান এবং মোটামুটি সংস্কারের পরে নির্বাচনটা দিতে হবে। সেই বিষয়ে সরকার রোড ম্যাপ দিতে চেয়েছেন। পরবর্তীতে ডিসেম্বর থেকে জানুয়ারি সময়টা তো সম্ভবত প্রধান উপদেষ্টা নিজের বেঁধে দেওয়ার সময়। ইতিমধ্যেই কোনো একটা জায়গায় তিনি এটাও বলেছিলেন যে এটা ডিসেম্বরেই সম্ভব হবে নির্বাচন বা দিয়ে দেওয়া হবে। তাহলে একমাত্র একটা রাজনৈতিক দলের দিকে আঙুল তোলাটা কতটুকু যৌক্তিক সেটা আমার আসলে মাথায় আসে না। কারণ হলো রাজনৈতিক দল হিসেবে এবং নির্বাচনমুখী দল হিসেবে বিএনপি চাইতেই থাকবে নির্বাচন, বিশেষ করে সেই পয়েন্টে এসে যখন আস্থা এবং বিশ্বাসের ব্যাপক সংকট তৈরি হয়েছে। গতকালের বক্তব্যে তারেক রহমান বলেছেন অল্প সংস্কার আর বেশি সংস্কার অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভেতর জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আজ প্রধান উপদেষ্টা অবশ্য অল্প আর বেশি টার্ম ব্যবহার করেননি। তিনি বলেছেন তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে ডিসেম্বরে নির্বাচন করতে গেলে, আর ভালো করে হলে আরো 6 মাস। তাড়াহুড়ো আর ভালো করে, এই নতুন টার্মটা ওই সে একই কথা। আপনার অল্প উন্নয়ন এবং বেশি উন্নয়ন, বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামোর বর্তমান অবস্থা, অল্প উন্নয়ন বেশি উন্নয়ন বলে কিছু নাই। 9 মাস সময় তারা যেভাবে হেলায় হারিয়েছেন, এভাবে যদি তারা এতটা এমনকি সংস্কারের বিষয়েও, নিকোল আপনি তো একজন সাংবাদিক, আপনি আমাকে বলতে পারেন সুনির্দিষ্টভাবে যে কোন কোন ক্ষেত্রে আপনি দেখছেন? আমি তো সংস্কার, আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিংবা অন্যান্য দলের কিন্তু সংশয়ের পয়েন্টগুলো হচ্ছে যে আমাদের কি কি দ্বিমত সেটা নিয়ে কার্ড করা হয়, কোন কোন সংস্কার ঐক্যমতে আমরা এক জায়গায় হয়েছি, সেই কথাগুলো সবাই এড়িয়ে যায়। 100-র উপরে বিষয়ে বাংলাদেশ মানে সবগুলো রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের সাথে আমরা কিন্তু একমত হয়েছি, সেটাও বোধহয় 1-1.5 মাস আগের কথা আপনাকে বলছি। অ্যাটলিস্ট ওগুলোতে কাজ শুরু করা যেত। আপনার কাজ শুরু করা
করে সদিচ্ছা থাকলে মৌলিক অসংখ্য জায়গা আছে। দেখুন, ভালোভাবে সংস্কার যদি বাংলাদেশকে করতে হয়, সংস্কার তো চলমান প্রক্রিয়া নিকল, ওই ভালোভাবে সংস্কারটা আরও 20 বছর ধরে চালাতে হবে দেশের মানুষকে। এটা হচ্ছে কাফফারা, গত 17-18 বছরের কাফফারা এইভাবেই দিতে হবে। এবং শুধু কাফফারা নয়, পরবর্তীতেও সরকারে যারাই আসবে পরিবর্তিত পরিস্থিতি, পরিবর্তিত ভূ রাজনৈতিক চাহিদা এবং চাপ এবং দেশের ভিতরের যে চাহিদা, এগুলো মানে মিট করতে গেলে আপনাকে সংস্কার প্রতিনিয়ত করতে হবে। এবং সংস্কারটা যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি আটকে যাবেন। কিন্তু তার মানে এই নয় যে সংস্কার আর নির্বাচন মুখোমুখি, তা তো নয়। আর যেখানে ইলেকশন কমিশন বলেছে যে তারা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন কন্ডাক্ট করতে পারবে, কারণ ইলেকশন তো করবে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন। তারা যদি মনে করে সক্ষমতা আছে এবং যেই বিষয়গুলো যে আপনার জুডিশিয়ারি কিংবা ইলেকশন কমিশন কিংবা জনপ্রশাসন কিংবা ধরুন পুলিশ প্রশাসন, এখানে তো কিছু কিছু তারা কাজ যেটা করছেন, এটা খুব একটা মানে খুব বেশি কিছুর প্রয়োজন হবে না নির্বাচন করার জন্য। ডিসেম্বরে তাদের করতে পারার কথা, কিন্তু অ্যাটলিস্ট তো রোডম্যাপ তো দিতে হবে। আপনি অল্প সংস্কার বেশি সংস্কার বলে আবারও মানে অল্প মানে কি মানে যে তাড়াহুড়ো করে এবং মানে ভালোভাবে ওই একইভাবে মানে ওই একই কথাই আসে। ওই আসলে ভালোভাবে কি করবেন, কোন সংস্কারটা করবেন। ইভেন আমি আপনাকে আরেকটা কথা বলি, এত অস্বচ্ছ কেন কথার মধ্যে এত দোদুল্যমানতা কেন? আপনি তো বলবেন যে আমি এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে আমার এতদিন সময় লাগবে, আমার 3 মাস লাগবে এই জনপ্রশাসনে, আমার 4 মাস লাগবে নির্বাচন কমিশনে, আমার সময় লাগবে জুডিশিয়ারিতে আমি 6 মাস রেখেছি। এইভাবে আমাদেরকে রোডম্যাপ দিতে হবে। ইভেন সংস্কারের রোডম্যাপ প্রয়োজন। দেখুন, সবচেয়ে বড় সংশয়ের বিষয় এই কারণে যে আমরা ওই একইভাবে উন্নয়নের ফেরে একবার পড়েছিলাম, যেখানে সব কিছু একপাশে সরিয়ে রাখা হয়েছিল, উন্নয়ন এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। মানবাধিকার, মানুষের যে বেসিক রাইট, একজন নাগরিক হিসেবে তার প্রধান যে মানে কি বলে অধিকার, যেটা হচ্ছে ভোটাধিকার, সেটা থেকে তাকে ওই উন্নয়ন শব্দটা ব্যবহার করা হয়েছে। এই একই গল্প যখন সংস্কার নিয়ে আমরা শুনি, তখন তো সংশয় জায়গাটা খুব স্বাভাবিক। জি, ফয়সাল মাহমুদ, সব দল নয়, একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়, জাপানে বলেছেন প্রধান উপদেষ্টা। দলটি বিএনপি এবং বিএনপির সমর্থক গোষ্ঠী কত বড় সেটা কি সরকার জানে ফয়সাল মাহমুদ? যদিও মাহমুদা হাবিবা বললেন 52টি দল চাইছে নির্বাচন ডিসেম্বরে। ধন্যবাদ। আচ্ছা, এই জিনিসটা আমার একটু কনফার্ম করা দরকার। এই কথাটা ডক্টর ইউনূস যে বলেছে, এটা কোথায় এসেছে? কারণ আমি এই জিনিসটা ফেসবুকে দেখেছি, কিন্তু কোনো মেইনস্ট্রিম নিউজপেপার বা কোথাও কারো ওয়েবসাইটে এখনো দেখিনি। প্রত্যেকটা মেইনস্ট্রিম মিডিয়া আসছে। ফয়সাল মাহমুদ তিনি জাপানে এই যে নিক্কি যে সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্বে তিনি কথাটা বলেছেন, তার নিজের মুখের ভিডিও আছে, যমুনা টেলিভিশনে প্রচারিত হয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা ওকে, সেক্ষেত্রে আমি দেখি, যেহেতু দেখিনি সেটা কনফার্ম করে নিলাম। এখন সেটা ধরেন, এখন এই বিষয়ে কোনো মন্তব্য করা, ডক্টর ইউনূস কেন এটা বলেছে, সেটা তো আসলে ধরেন ওই যে ইট ইজ ওয়ে অ্যাবাভ মাই পে স্কেল, আমি এটা নিয়ে তো মন্তব্য করা আমার জন্য মুশকিল। বা ডক্টর ইউনূসের আমি বারবার করে একটা জিনিস বলছি যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের, যেটা আমি গভর্নমেন্টের একটা পার্ট, সেখানে কিন্তু একটা স্পষ্ট নির্দেশনা, যেমন হাবিব আপা যেটা বলছে যে ইলেকশনের রোড ম্যাপ, এখন রোড ম্যাপের প্রথম একটা জিনিস কিন্তু হচ্ছে যে আপনাকে একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া। সেই টাইম ফ্রেমটা কিন্তু দেওয়া হয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত। এখন হ্যাঁ, 6 মাস লম্বা সময়, এটা নিয়ে হয়তো অ্যাজিটেটেড ফিল করা যায়, কিন্তু একটা টাইম ফ্রেম কিন্তু আছে। এখন এখানে বিএনপি বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে দ্রুত নির্বাচন করার জন্য ডিসেম্বর বলতেই পারে, এটা বিএনপির দাবি। এখন ইন্টারিম গভর্নমেন্ট সেই দাবি মানবে, সেটা অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের অনেক নীতি নির্ধারণের বিষয় আছে। বাট আমি এখানে এই ধরনের একটা পলিটিক্যাল যেটা ইম্পাসে বর্তমানে, যে আপনার যে এক ধরনের স্থিতাবস্থা, এইটা আসলে আমার কাছে, আমি এটা আগেও বলেছি, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব বেশি যে মানে অসম্ভব কিছু ঘটছে তা না, এরকমই হওয়ার কথা ছিল। কারণ একটা সার্টেন পিরিয়ডের পরে যদি নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার না করা হয়, তাহলে এই ধরনের প্রেসার তো আসবেই। এটা বিএনপি থেকে এক ধরনের প্রেসার আসছে, এটা অন্যান্য ছোট ছোট পলিটিক্যাল পার্টি। কি মনে হয় গভর্নমেন্ট কেন কোনো আসলে ডেট ঘোষণা করছেন না? ডেট ঘোষণা না করলে কি হতে পারে? কিছুক্ষণ আগে বিএনপির এক নেতা বলেছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হলে আমরাই দিয়ে দিব। শামসুজ্জামান দুদু বলেছেন। তো সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে, তখন যদি বিএনপি একটা তারিখ ঘোষণা করে ফেলে এবং সেটার জন্য বিএনপি সরকারের মানে আন্দোলনে নেমেছে, সেটা কি সরকারের জন্য খুব সুখকর হবে কিনা ফয়সাল মাহমুদ? সরি, আপনার কোশ্চেনটা একটু কেটে কেটে আসছে, আমার মনে হয় কানেকশনটা একটু খারাপ। আরেকবার রিপিট করতে? আচ্ছা, হ্যাঁ অবশ্যই, আরেকবার বলছি। কিছুক্ষণ আগের খবর, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হলে আমরাই দিয়ে দিব। তো বিএনপির ভাষায় সরকার যেহেতু টালবাহানা করছে নির্বাচনের একটা সময়সীমা বা একটা নির্দিষ্ট তারিখ বা মাস ঘোষণা করতে, বিএনপি নিজেই যদি একটা তারিখ ঘোষণা করে সেটার দাবিতে আন্দোলনের নামে রাজপথে গতকালের সমাবেশে কি পরিমাণ লোক হয়েছিল আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটা কি সরকারের জন্য খুব সুখকর হবে কিনা?
দেখুন এখানে আমি একটা কথা এখানে আমি ব্যক্তিগত ক্যাপাসিটিতে বলছি, এটা আমার কাছে মনে হচ্ছে কি যে আসলে যদি খেয়াল করে দেখেন 2007-এর পর থেকে বিএনপি প্রপার কোনো নির্বাচন পায়নি। 14, 18, 24 বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ ছিল দুইটা বড় পার্টির মধ্যে একটা, যেখানে একটা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি একটা ভালো নির্বাচন এত বছর ধরে টানা পাচ্ছে না, সেখানে আমার কাছে মনে হয় এখানে এক ধরনের বিএনপির তাদের স্বভাবতই এক ধরনের অস্থিরতা কাজ করছে। এই অস্থিরতা অলমোস্ট পিটিএসডি সামিল, কারণ হলে আমার কাছে মনে হচ্ছে যেখানে আপনার নির্বাচনের একটা অলরেডি 6 মাসের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে, সেখানে এখানে এই অস্থিরতাটা আমার কাছে আসলে মনে হয় যে খুব বেশি যৌক্তিক না। তবে ডেফিনেটলি তারা পলিটিক্যাল পার্টি হিসেবে তারা যে এই জিনিসটা চাচ্ছে সেটা তাদের সাইড থেকে তারা ঠিক আছে, তাদের কিন্তু এখানে তাদের অ্যাকশনটা কিন্তু এটাই হওয়া উচিত যে তারা প্রেশার ক্রিয়েট করবে, তারা প্রেশার ক্রিয়েট করলেই একসময় জিনিসটা হবে। এখন এখানে ইন্টারিম গভর্নমেন্ট কেন ইলেকশনের ডেটটা এক্সাক্ট প্রকাশ করছে না সেটা আসলে ডক্টর ইউনূস বা আরো যারা এখানে হায়ার আপ আছে তারা ভালো বলতে পারবে, বাট আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে ইলেকশনের ডেটটা একটা ইলেকশন অর্গানাইজ করতে কিন্তু আসলে 3-4 মাসে বেশি সময় লাগে না, যদি ভোটার তালিকা হালনাগাদ থাকে সবকিছু থাকে। তা আমার কাছে মনে হচ্ছিল যে এই একটা ছোট উদাহরণ দিই, যেমন ধরেন আপনার বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিয়েছিল, তার মধ্যে একটা ছিল এনবিআর এর পুনর্গঠন, তাই না? তারপর আপনার ব্যুরোক্রেসিতে আপনার এক ধরনের পুনর্গঠন করার কথা চিন্তা করছিল। তো এই বিষয়গুলো কিন্তু এই সংস্কারেরই একটা পার্ট, কিন্তু আপনি দেখেন এখানে কি পরিমাণ বাধার সম্মুখীন হয়েছিল। সো এইখানে এই ধরনের বাধা আসবে সেটা কিন্তু অ্যান্টিসিপেটেডই ছিল, কারণ এক ধরনের স্ট্যাটাস কোকে চেঞ্জ করতে গেলে সেই ধরনের বাধা আসে। তো এই জিনিসগুলো আসবে বলেই কিন্তু ডক্টর ইউনূস বলেছিল যে হ্যাঁ অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন, কারণ এই বাধাগুলোকে ক্যালকুলেট করতে হয়। জি আচ্ছা আচ্ছা, আপনি অল্প বিষয়ের কথা যখন বললেন ফয়সাল মাহমুদ, একটু জানি প্রধান উপদেষ্টা টোকিওতে বললেন যে ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে, ভালো করে সংস্কারের জন্য ডিসেম্বরের পরে আরও 6 মাস প্রয়োজন। আমার কোনো অভিলাষ নেই, নির্বাচিত দলের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চাই। তাহলে নির্বাচন কি জুনে হচ্ছে নাকি, সেই রকম কোনো ইঙ্গিত দিলেন নাকি প্রধান উপদেষ্টা? সরি, আপনার কথাটা বারবার কেটে আসছে, আজকে মনে হয় কানেকশনটা খারাপ, আমি আসলে শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি আরেকবার বলছি, প্রধান উপদেষ্টা টোকিওতে যেটা বললেন, ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে, ভালো করে সংস্কারের জন্য ডিসেম্বরের পরে আরও 6 মাস প্রয়োজন। আমার কোনো অভিলাষ নেই, নির্বাচিত দলের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চাই। এই কথা বলে নির্বাচন জুনে হবে এমন কোনো ইঙ্গিত দিয়েছেন কিনা তিনি? না, এই কথাটা কিন্তু প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি। উনি বলে দিয়েছে যে অল্প সংস্কার করলে এইটুকু সময়, বেশি যদি সময় বেশি লাগে তাহলে জুন। এখানে কিন্তু আর বেশি খুব বেশি মানে যে রিডিং ইন বিটুইন দ্য লাইনসে খুব বেশি স্কোপ নেই, কারণ এই কথাটা খুবই প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, তাই না? কারণ এখানে কিন্তু আসলে এটা ডিলে করার ট্যাকটিক কিনা আমার মনে হয় এরকম না, এখানে উনি স্বচ্ছভাবেই জিনিসটা বলেছেন। জি জি ফয়সাল মাহমুদ, মাহমুদা হাবিবার কথা থেকে একটা প্রশ্ন আসলে মনে হয় আপনাকে করা দরকার, সেটা হচ্ছে তিনি বললেন যে প্রধান উপদেষ্টা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য বা সিদ্ধান্তগুলো বিদেশে বসে জানান। তিনি বিদেশে বসে বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনের তারিখ বা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে বিভিন্ন সিদ্ধান্তের কথা তিনি বিদেশি সাংবাদিকদের বিদেশে বসে জানান। বিদেশে বসে কেন তিনি গুরুত্বপূর্ণ কথা বলেন? বিদেশে বসে বিদেশে থাকা যারা দীর্ঘদিন বিদেশে ছিলেন তারাই আসলে সরকারের বিভিন্ন পদবিতে খুব গুরুত্ব পায় আমরা দেখি। আবার তিনি ইন্টারভিউ দেন বিদেশি সাংবাদিকদের। এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল, দেশি টেলিভিশন চ্যানেল তার সাক্ষাৎকারও পায়নি। তার কি কোনো বিদেশ প্রীতি আছে? এটা আমি একটা ছোট্ট ব্যাখ্যা দিতে পারি। আপনি একটা জিনিস খেয়াল করেন যে ইন্টারিম গভর্নমেন্টের একটা খুবই ডাইনামিক প্রেস উইং আছে, যে প্রেস উইং সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন ফরেন সার্ভিস একাডেমিতে একটা প্রেস কনফারেন্স করে প্রধান উপদেষ্টার কথাগুলা বা প্রধান উপদেষ্টাকে যে প্রশ্নগুলো করা যেত সেগুলোর রিপ্রেজেন্টেটিভ হয়ে জবাব দেয়। আমার মনে হয় না বাংলাদেশে, আমার জানা মতে, কোনো সময় এরকম ছিল যে এরকম একটা ডাইনামিক প্রেস উইং রেগুলার বেসিসে শুধু সাংবাদিকদেরই না কমন পিপলদের প্রশ্ন ফেস করছে। সো এখানে আমার কাছে মনে হয় যে প্রধান উপদেষ্টা ডেলিগেট করে দিয়েছে দায়িত্বটা, যে তার জনগণের বা কোনো মানুষের বা সাংবাদিকদের কোনো প্রশ্ন থাকলে সেখানে সেটা আনসার দেওয়া হয়। আর বিদেশের ব্যাপারে একটা ছোট্ট কথা বলতে পারি যে আপনার বিদেশের বিষয়টা কি, যেমন ধরেন প্রধান উপদেষ্টা এই যে এখন যে জাপানের যে সফরটাতে গিয়েছে, নিক্কেই একটা এশিয়া ফোরাম, যেটা আমি এটার কথা স্পেসিফিক্যালি কেন জানি, কারণ এটা খুব ইন্টারেস্টিং যে আমি ডক্টর ইউনূসের, আমি তখনও এই পদে আসিনি, আমি তখন সাংবাদিক ছিলাম, এটা আমি এক্স্যাক্টলি 30th নভেম্বর আমি এই জাপানের নিক্কে এশিয়ারই সাউথ এশিয়া যে ব্যুরো চিফ, তার সাথে আমি ডক্টর ইউনূসের ওখানে গিয়েছিলাম। আমি নিক্কেতে কাজ করতাম, নিক্কে প্রতিনিধি হিসেবে। তো সেখানে ইন্টারভিউ নেওয়া শেষে তখনই নিক্কে সাউথ এশিয়া ব্যুরো চিফ
প্রধান উপদেষ্টাকে বলেছিল যে আমরা এই বছর নিকের যে এশিয়া ফোরামটা হয় সেখানে বিভিন্ন হেড অফ স্টেট হেড অফ গভর্নমেন্টকে তারা দাওয়াত দেয়। তো ওইখানে আমার সামনে 30 নভেম্বরে তখন উনি সে দাওয়াতটা দিয়েছিল, আমার খেয়াল আছে। প্রধান উপদেষ্টা বলেছিল আমি একসেপ্ট করবো কিনা আপনাকে জানাবো। পরবর্তীতে উনি একসেপ্ট করেছিল। তো হয় কি যে এই ধরনের ফোরামে গেলে তখন হয়তো অনেক সময় ক্যান্ডিড ভাবে অনেক কোশ্চেনের জবাব দেওয়া হয়, কারণ এখানে এক ধরনের আয়োজন থাকে। তো এইটা আমার কাছে মনে হয় না ওনার বিদেশ প্রীতির বিষয় থেকে, কারণ উনি কিন্তু এখন জনগণের কোশ্চেনের মুখোমুখি হচ্ছে তার প্রেস উইং এর মাধ্যমে, হয়তো ডিরেক্টলি হচ্ছে না কিন্তু প্রেস উইং কিন্তু সেই কোশ্চেনগুলো জবাব দিচ্ছে। জি, আমাদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম উপস্থিত আছেন। তিনি একজন রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। মেজর রেজাউল করিম, সেনাবাহিনীর তরফ থেকে পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবেই এক ধরনের বার্তা আছে, ডিসেম্বরের মধ্যেই ব্যারাকে ফিরতে চায় বাহিনী। বিএনপিও বলেছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে বললেন বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে নির্বাচন চায়। যদি এই একটি দলের কথা অন্তর্বর্তী সরকার না শোনে তাহলে ডিসেম্বরে সেনাবাহিনী কি করে ব্যারাকে ফিরবে? একটা কথা হচ্ছে কি যে একটি দল আর দুটো দল বলে কোনো কথা নেই, আপনি সিস্টেম ফলো করেন কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে বিএনপি নামক কোনো একটি দলকে বলাটা ঠিক না, সে সিস্টেমই তো নেই। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে যে গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ যে আন্দোলনটা করেছে তার মূল লক্ষ্য কী ছিল? গণতন্ত্রকে ফিরিয়ে আনা। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন স্টোরি তৈরি হয়েছে, ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন, কোটা সংস্কার, ব্লা ব্লা লট অফ থিংস, বাট লাস্টে একটা পয়েন্টের উপর ভিত্তি করেই কিন্তু সব কিছু হয়েছে। সো আপনি ভোট না হলে, আপনি একটা ইলেকশন না হলে ভোট হবে না, আর ভোট না হলে আপনি গণতন্ত্র বা জনগণের শাসনটাকে আপনি ফেরত পাবেন না। সো এই নিরপেক্ষ আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মিনিংটা কি? এটা হচ্ছে একটা টেম্পোরারি গভর্নমেন্ট, যেটা তৈরি করা হয়েছে আপনার ক্রান্তিকালকে ফেস করার জন্য। ক্রান্তিকাল তো বছর বা বছর থাকবে না, মাসের পর মাস থাকবে না। আমরা যদি কোনো একটা জিনিসকে টার্ম করি যে সংকট বা ক্রাইসিস, দ্যাট শুড বি যত কম সময় হোক। তো অন্তর্বর্তীকালীন সরকারের বৈশিষ্ট্য হওয়া উচিত যত কম সময় সে থাকতে পারে। সো এটার কোনো আপনার ডেমোক্রেটিক আপনার লেজিটিমেসি নেই, আপনার সাংবিধানিক কোনো লেজিটিমেসি নেই, কোনো জায়গায় এটার কোনো গ্রহণযোগ্যতা নেই। বা ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে এখন বিভিন্ন টার্মে যে তিনি বলছেন যে একটি মতো দল চাচ্ছে, এই কথাটাই তো তার দিক থেকে এটা আসলে গ্রহণ করা যায় না। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে ওই যে এক ভাই কিছুক্ষণ আগে ফয়সাল মাহমুদ বলছিলেন ডাইনামিক প্রেস। আমি একটা সত্যি কথা বলি যে এই ডাইনামিক প্রেস উইং এই শব্দটাকে আমি সত্যি কথা আমার কাছে খুব অবাক লোক। আমাদের ডাইনামিক প্রেস উইং দরকার নেই, আমার দরকার ডাইনামিক গভর্নমেন্ট। আমার দরকার যে গভর্নমেন্ট এখন এই দেশে একটা নিরপেক্ষ নির্বাচন দিবে এবং খুব দ্রুত সেই নির্বাচনটা হবে। আর তা যদি না হয়, আপনি দেখেন এখানে এই ইউনূস গভর্নমেন্ট যে গভর্নমেন্টটা ফর্ম করেছে, এই ফ্রেমের মধ্যে এখানে অনেকগুলো কোশ্চেন আছে। বাংলাদেশে যারা আন্দোলন করেছে সেই আন্দোলনে আমি জাস্ট আপনার টিভি চ্যানেল দিয়ে আমি একটা উদাহরণ দিই। এই যে আপনার আন্দোলন হলো, আন্দোলনে যমুনা টিভির সাংবাদিকরা তো অনেক সংগ্রাম করেছে। আমি নিজে পার্সোনালি আমি মেজরে যদি উদাহরণ দিই, আমি যমুনা টিভির একটা নিউজ শেয়ার করেছিলাম। সো আমাকে ডিজে ভাই থেকে প্রেশার দিয়ে সেই নিউজটা আমাকে রিমুভ করতে বাধ্য করেছিল। সো এখন এই যমুনা টিভির মতো যত চ্যানেলগুলো মাঠে আপনার এত স্ট্রাগল করেছে, আই এম শিওর আপনাদের যে চ্যানেলের যিনি চেয়ারম্যান আপনার সালমান রহমান, ডেফিনেটলি তিনি হয়তো দু একটা থ্রেড কল পেয়ে থাকতে পারেন, বাট তার রেকগনিশন কি? কখনো কি ডেকে ধন্যবাদ দেওয়া হয়েছে পর্যন্ত? আপনার চ্যানেল বলতে মানে আমি সবাইকে বোঝাচ্ছি, নট অনলি ইউ। যাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে এক ধরনের নেপোটিজম। ডক্টর মোহাম্মদ ইউনূস হি হ্যাজ সাইটেড দ্য বেস্ট এক্সাম্পল অফ নেপোটিজম। কীভাবে উনি যাদেরকে চিনতেন তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছেন। কোন জায়গাটা আপনি বলেন যে কোন এক্সপার্টাইজ কর্তৃক বা ধরেন সেফার আপনার সেনাবাহিনী হোক, বিভিন্ন ব্যুরোক্র্যাটস হোক, একটা কমিউনিটিকে জিজ্ঞেস করছে, অথবা সাংবাদিক ইউনিটি বা সাংবাদিক যে অ্যাসোসিয়েশন, যে আপনারা এক্সপার্ট কিছু লোক দেন, আমরা 10 জন লোক পাঠান, তাদের মধ্যে থেকে আমরা 2 জনকে প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি এটা বানাবো। কোনো কিছু করা হয়নি। উনি আশিককে চিনতেন, আশিককে ডেকেছেন। উনি শফিক সাহেবকে চিনতেন, তাকে তিনি বসিয়েছেন। আপনি খেয়াল করে দেখেন যতগুলো লোক এই অন্তর্বর্তীকালীন সরকার সিস্টেমের মধ্যে আছে, প্রতিটা ব্যক্তিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্য কেউ চিনতেন। তিনি আবার নিরাপত্তা উপদেষ্টাকে বসিয়েছেন, খলিলুর রহমান, তাকেও তিনি ব্যক্তিগতভাবে চিনতেন। সো সে বসেছে, সেই ব্যক্তি বসেছে, ঠিক আছে। আবার উনি বসে এখন সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। সেনাবাহিনীকে একটা পক্ষ বানানো তো ঠিক হচ্ছে না। সেনাবাহিনী একটা সিম্পল, একটা সিঙ্গেল মোটা দাগে একটা লাইনের উপর তার কথা, সেটা হচ্ছে কি যে আপনারা তাতে ইলেকশন করেন, আমাদেরকে বেরাকে ফেরত যেতে দেন। কারণ সেনাবাহিনীর প্রাইমারি রোলটা এখানে আঘাতগ্রস্ত হচ্ছে। আমি ব্যাঘাত না, আঘাত শব্দটা বলেছি। কিভাবে? সেনাবাহিনীর রেগুলারলি বছরে 4টা ট্রেনিং মাস্ট করতে হয়, স্পেশাল ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, আপনার ইঞ্জিনিয়ারিং কোর, আর্টিলারি কোর অ্যান্ড আর্মার্ড কোর, এই কয়েকটা করে মাস্ট বছরে ট্রুপসদেরকে 4টা ট্রেনিং করাইতে হয়।
সেই ট্রেনিংয়ের একটা ট্রেনিং হচ্ছে না। শীতকালীন একটা মহড়া হয়, গ্রীষ্মকালীন একটা মহড়া হয়। আমার দুইটা মহড়ার একটা মহড়া আমি করছি না। এই মহড়া কেন করা হয়? ট্রেনিংয়ের রিফ্লেকশনটা আপনার মহড়াতে হয়। সো আমার ট্রেনিংও নেই, রিফ্লেকশনও নেই। সো এখন এই জন্য একটুখানি এই যে এখন সেনাপ্রধান বক্তব্যটা দিয়েছেন যে তাড়াতাড়ি আপনার ইলেকশন করেন, আমরা আর্মিকে ব্যারাকে নেব, কারণ ইলেকশন শেষ না হলে আমরা না হলে ব্যারাকে ফেরত দিতে পারবো না। এই কথাটা হয়তো উনি আর্মির ভাষায় বলেছেন, সেটাকে এই যে ফুয়াদ থেকে শুরু করে বিভিন্ন জনে উনি এটা বলার কে, উনি এটা করার কে। আচ্ছা, উনি এটা করার কে, তাহলে তুমি যখন সরকার এই শেখ হাসিনাকে যখন পতন হইল, তোমার সরকার যখন এখানে তৈরি হয়েছে তখন তো সেনাবাহিনীর হস্তক্ষেপ ছিল। 3 জন ব্যক্তি এটা হস্তক্ষেপের সাথে জড়িত, বাংলাদেশের জাতির জানা দরকার আছে। তখন সেনাপ্রধান, অ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশের সামরিক সচিব, এই 3টা ব্যক্তি, কারণ তখন 43 ব্রিগেড কমান্ডার তিনি তখন এই আওয়ামী লীগের ফ্যাসিস্টের অন্তর্ভুক্ত ছিলেন। 14 ব্রিগেড কমান্ডার আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ছিলেন। জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ছিলেন। সমস্ত লোকগুলো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তখন এই 3টা ব্যক্তি, অ্যাডজুটেন্ট জেনারেল জেনারেল মাসুদ, দেন আপনার মিলিটারি সেক্রেটারি জেনারেল মুশফিক অ্যান্ড জেনারেল ওয়াকুরুজ্জামান, এই 3 ব্যক্তি তখন সাহস নিয়ে অ্যান্ড 9 ডিবির জিওসি, আমি এটা আপনাকে কি বলবো যে দায়িত্ব নিয়ে বলছি, ওই মুহূর্তে তখন অ্যাডজুটেন্ট জেনারেল তিনি 9 ডিবির জিওসিকে নিয়ে সেনাপ্রধানের কাছে গিয়েছিলেন যে স্যার এই 3 তারিখের আগের ঘটনা, যে স্যার এই সিচুয়েশন খুব খারাপ দিকে যাচ্ছে, আমরা কী করব, আমাদের মনে হয় এইভাবে সম্ভব না। এই গুলি বন্ধ হয় যখন 9 ডিবির জিওসি, 9ম পদাতিকের ডিভিশনের জিওসি এবং যখন অ্যাডজুটেন্ট জেনারেল যে বলে সেনাপ্রধানকে, তখন সেনাপ্রধান বলে নো ফায়ার। এই যে ডিসিশনটা কোথা থেকে আসছিল? তখন তো বলেনি এটা রাজনৈতিক ডিসিশন, কারণ এটা তো পলিটিক্যালি, আপনি পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আপনার ইনফ্লুয়েন্স, আপনার ইন্টারফারেন্স সব কিছু হচ্ছে, সেখানে আপনি কথা বলেন নাই, কিন্তু এখন বলছেন উনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন? তার এখতিয়ার নেই। জি, বাহিনীর কি কোনো প্ল্যান বি আছে? কেননা যেভাবে করে বাহিনী ডিসেম্বরে ব্যারাকে ফিরতে চাচ্ছে, আজকে প্রধান উপদেষ্টা যে কথাটি বললেন যে একটি দল আসলে নির্বাচন চায় ডিসেম্বরে, যদি ডিসেম্বরে নির্বাচন না হয় আরো 6 মাস পিছিয়ে যায়, তাহলে প্ল্যান কি? আমি আপনাকে প্রথমত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কোনো পলিটিক্যাল পার্টি না। বাংলাদেশ সেনাবাহিনী কখনো কোনো প্ল্যান বি সি নেই। বাংলাদেশ সেনাবাহিনী একটা সিস্টেমের উপর চলে। বাংলাদেশ না, ওয়ার্ল্ডের সমস্ত সেনাবাহিনীর জন্যই একটা সিস্টেম দাঁড় করানো আছে, ওই সিস্টেমটা তারা ফলো করে। প্ল্যান বি সি এটা হবে পলিটিক্যাল পার্টির জন্য। আর হ্যাঁ, সেনাবাহিনীতে একটা জিনিস আছে, যখন শত্রুর সাথে, সেটা হচ্ছে যদি আপনার দেশের বাইরে বহির্শত্রুর থেকে যখন যুদ্ধ করে, তখন তারা কোর্স অফ অ্যাকশন 1, কোর্স অফ অ্যাকশন 2, কোর্স অফ অ্যাকশন 3, এটাকে আমরা বলি কন্টিনজেন্সি প্ল্যান। সেটা করি আমরা শত্রু দেশের জন্য, নট ফর ইন্টারনাল অ্যাফেয়ার্স। সো এই জায়গাটায় প্ল্যান বি বলে কোনো কথা নেই। সিম্পল একটা কথা হচ্ছে, তুমি যদি এই সময় মধ্যে ইলেকশন না দাও, সেক্ষেত্রে সেনাবাহিনী তারা এটাকে পারসিভ করতে পারে যে সেক্ষেত্রে তারা সরকারকে হয়তো বলতে বাধ্য হবে যে আপনারা যদি ইলেকশন না দেন আমাদের সেনাবাহিনী ব্যারাকে ফেরত যেতে হবে। জি, রাজনীতির আলোচনা চলবে, কিছুক্ষণ পরে আবারও আলোচনায় ফিরবো আমরা। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম আছেন। বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। নির্বাচন প্রসঙ্গে করা সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষের ইচ্ছা ও ম্যান্ডেট, তো সেটা বাংলাদেশের মানুষের ইচ্ছা ও ম্যান্ডেট। ভারত কেন দ্রুত নির্বাচন চাইছে বলে আপনি মনে করেন? এখানে ভারতের চাওয়াটাকে বরং আমি নেগেটিভ ভাবে দেখি। একটা কথা শেরে বাংলাকে ফজলুল হক একটা কথা বলেছিল যে যখন তুমি দেখবে ভারত প্রশংসা করে তার মানে তুমি ভুল পথে আছো, আর যখন দেখবে ভারত বিরোধিতা করে তার মানে তুমি রাইট পথে আছো। সো এখানে ভারতের চাওয়াটা হচ্ছে তার ব্যক্তিগত ইন্টারেস্ট, কিন্তু ভারতের চাওয়ার সাথে বিএনপি আর সেনাবাহিনীর চাওয়া তো মিলে যায়। হ্যাঁ, মিলে যেতে পারে, দিস ক্যান বি এ কোইন্সিডেন্স, বাট এখানে বিষয়টা হচ্ছে বরং ভারতের চাওয়ার কারণে বিএনপি সেনাবাহিনীর ক্ষতি হচ্ছে। ভারত যদি না চাইতো তাহলে বিএনপি সেনাবাহিনী এতটা প্রশ্নবিদ্ধ হতো না। ভারত চাওয়ার কারণে এখন বিএনপি এবং সেনাবাহিনীর নৈতিক দাবিটাকে মানুষ প্রশ্নবিদ্ধ করার সুযোগ পেয়েছে। এবং আমি মনে করি ভারতের এই চাওয়াটার পেছনে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি হয়, বাংলাদেশের যাতে ইন্টারনাল ডোমেস্টিক অ্যাফেয়ার্স যাতে পুরোপুরি পলিউটেড হয়ে যায় এবং আমরা এটা থেকে একটা কেওয়াস অ্যানার্কিক সিচুয়েশন আমরা দেখতে পাই। এবং আমি মনে করি এই জায়গাটায় আমাদের ভারতকে ইগনোর করা উচিত। আমাদের ইন্টারনাল ব্যাপার আমরা নিজেরা আলোচনা করব, নিজেদের মধ্যে এটা সমালোচনা হবে। উই শুড নট ব্রিং ইন্ডিয়া। জি, ফয়সাল মাহমুদ, বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে ভারত কেন দ্রুত নির্বাচন চাচ্ছে? আপনি তো সেখানেই বসে আছেন। এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কিনা, নাকি প্রতিক্রিয়া জানানো উচিত কিনা সেটাও জানতে চাই। দেখুন, ভারত নিচে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি
তাদের একটা অ্যাসপিরেশন হচ্ছে তাদের পাশে আশেপাশে যে নেইবার গুলো আছে তারাও ডেমোক্রেটিক হবে, এটা তাদের একটা চাওয়া। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, আপনি যদি খেয়াল করেন ভারত এর আগের শেখ হাসিনার গভর্নমেন্ট 2014 সালের পরে, 2018 সালের পরে এবং 2024 সালের পরে ওই গভর্নমেন্ট গুলোকে তারা বলতো ডেমোক্রেটিক গভর্নমেন্ট, আর বর্তমানের এই ইন্টারিম গভর্নমেন্টটাকে তারা বলছে এটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট না। এখন আগের গভর্নমেন্ট গুলোকে যদি ডেমোক্রেটিক বলে থাকে, ওটা যদি তাদের সংজ্ঞা হয়, তাহলে পরবর্তীতে যে গভর্নমেন্টটা আসবে তারাও কি সেই ওই ডেমোক্রেটিক গভর্নমেন্টের তকমা নিবে কিনা সেটা একটা চিন্তার বিষয়, কারণ আগের ডেমোক্রেটিক গভর্নমেন্টের সংজ্ঞাটা তো খুব বেশি ভালো না। তো এখানে আমার মনে হয় তাদের সংজ্ঞাতেই প্রবলেম আছে। জি, মাহমুদা হাবিবা, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এই আদেশ দিয়ে লিফট টু আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। শুনানিতে ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন সর্বোচ্চ আদালত। ইসি কেন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চাইল তাও প্রশ্ন রাখেন সর্বোচ্চ আদালত। এই বিষয়টিকে লিটমাস টেস্ট উল্লেখ করে প্রধান বিচারপতি ইসির কাছে জানতে চান এই কমিশন কিভাবে আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করবে। এনসিপিও কিন্তু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন আদালত প্রশ্ন তুলল, তাহলে এই কমিশন কিভাবে নির্বাচন আয়োজন করবে। মাহমুদা হাবিবা, সাথে ভারতের সাথে আপনাদের ইচ্ছা যে মিলে গেল সেটা নিয়েও বলবেন। প্রথমত আমি সেটা দিয়ে শুরু করি। ভারত কি বলছে না বলছে সেটা তো আমাদের লিস্ট বদার্ড হওয়া উচিত। আরও বহু আগে থেকেই, বিশেষ করে 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পর থেকে ভারতের প্রতিটা কথা উদ্দেশ্য প্রণোদিত। প্রথমে তাদের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গার, তার পরবর্তীতে যখন একটা দীর্ঘ সময় কেটে গেল 9 মাস, তা এখন দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে, পরস্পরের মুখোমুখি হওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং প্রধান রাজনৈতিক দলগুলোর সাথেও এক ধরনের বেশ বড় ধরনের মতানৈক্য দেখা দিয়েছে, যেটা অতীতে ছিল না। এই সুযোগের সদ্ব্যবহার তো ভারতের চেয়ে বেটার কেউ করতে পারে না। কাজে এইটাকে উস্কানিটা দেওয়ার জন্য এর চেয়ে বেটার স্টেটমেন্ট আর হতে পারে না। দেখুন, এটা এদেশের জনগণের ন্যায্য দাবি। আপনি বলছেন ঠিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সময় এখন এই কথাটা বলা হয়েছে। অফকোর্স, কারণ যে এই দুটো বিষয় আছে। এক হচ্ছে যে এদেশের কিছু মানুষের এক ধরনের ধারণা আছে যে নির্বাচনকে নিয়েই, নির্বাচন নিয়ে আপনি যখন কথা বলবেন, ট্যাগিংয়ের একটা নেচার আমাদের মধ্যে আছে। একটা সময় যখন আমরা আওয়ামী লীগের সময় যুদ্ধ করেছি, আমাদের ট্যাগ ছিল জঙ্গি, আমাদের ট্যাগ ছিল ক্ষমতালোভী, আমাদের ট্যাগ ছিল যে মানুষের উন্নয়ন বোঝে না, শুধু নির্বাচন নিয়ে পড়ে আছে। এই ট্যাগিংয়ে আমরা শিকার হয়েছি। এবং আশ্চর্যজনকভাবে, যেটা আমার রেজাউল করিম রনি বলে একজন চিন্তক আছেন, আপনার সাথে উনি এসে যেন মজার কথা বলেন যে আপনি ফ্যাসিবাদ বিদায় করলেন আর তার খাসিলাতটা বিদায় করবেন না, তার স্বভাব বা আচরণটা আপনি আত্মস্থ করলেন, আপনি তো আরো বড় ফ্যাসিস্ট। এখন আপনি সর্বত্র দেখেন, আপনি নির্বাচন নিয়ে কথা বলতে গেলেই আপনি কারো না কারো দালাল। আপনি চাইছেন না এই সরকার ক্ষমতায় থাকুক, আপনি কোনো সুনির্দিষ্ট মহলকে প্রতিনিধিত্ব করছেন। কেন? এদেশের 17 কোটি লোকের সবচেয়ে এদেশে 20 কোটি লোকের সবচেয়ে বড় যে অধিকার, নাগরিক হিসেবে আপনার প্রধানতম অধিকার কিন্তু নিকল আপনার ভাত রুটি ছাদ না, আপনার ভোটাধিকার। কারণ ওটাই আপনার নিরাপত্তা নিশ্চিত করে, বাকিগুলোকে নিশ্চিত করে। এই জিনিসটাকে যেটা ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে দেশ থেকে, সেটা নিয়ে আমরা তো কথা বলতেই পারি, এটা আমাদের রাইট, এবং এই রাইট নিয়ে আমরা কথা বলবো। আরও একটা বিষয়, ইন্টারিম সরকার যত দীর্ঘস্থায়ী হবে, যত দীর্ঘমেয়াদী হবে, এই যে আপনার পালিয়ে যাওয়া যে কুশীলবদের লোকজন, তাদের অর্থ, তাদের মেধা সম্পূর্ণটা ব্যয় হবে। এই যে আপনি প্ল্যান বি বললেন, ওই প্ল্যান বি কিন্তু নয়, সেনাবাহিনীর নয়, প্ল্যান বি কিন্তু পরাজিত শক্তির। কাজে এই জায়গাটায় আমাদের প্রথমেই মনে রাখতে হবে আমাদের এই স্পেসটা আমরা কতটুকু দিব। ট্যাগিং তো করতেই পারি, আপনাকে নিকোলা আওয়ামী লীগ, উনাকে করতে পারি জামাত, এটা তো কোনো বিষয় না। কিন্তু এই ট্যাগিং করে যে ঘর হারা হয়ে যাব, ওইটাও তো খেয়াল রাখতে হবে আমাদের। এবং এই সরকারের সাথে আবারও বলি, এই যে মুখোমুখি যে দ্বন্দ্ব, এটা টিকে থাকুক, এটা তো চাইছে বহু মহল। আপনি দেখুন, আমি সেনাবাহিনী নিয়ে আমার কিছু বলার নেই, দুটো কথা ছাড়া। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীর বাইরে আমি কালকে না পরশু বোধহয় দেখলাম একটা স্টেটমেন্ট এসেছে আইএসপিআর থেকে, যে সম্ভবত কোনো একজন প্রশাসক উত্তর বা দক্ষিণের, তিনি বলেছিলেন যে ডেঙ্গু এবং যে কোরবানির যে বর্জ্য, এইটার দায়িত্ব নিয়োজিত করা হবে সেনাবাহিনীকে। আপনি কি বলতে চাইছেন কি? একটা তো লিমিট আছে। এটা তো একটা নিউজ, আপনি বোধহয় দেখেছেন নিউজটা, এবং এইটার বিরুদ্ধে খুব সুস্পষ্ট একটা ঘোষণা এসেছে। আপনি কিভাবে ইউজ করছেন আপনার এই এত সম্মানিত বাহিনীটাকে, যেটা আমাদের একটা গর্বের জায়গা, আমাদের একেবারে অন্যতম প্রধান রেমিটেন্স কিন্তু আমাদের ফরেন মিশনগুলো ইউএন মিশনগুলো থেকে আসে। অত্যন্ত দক্ষ অফিসার আছে আমাদের, যারা সারা বিশ্বের বিভিন্ন সেনাবাহিনীর সাথে আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। আর কত নিচে নামাবো আমরা তাদের? আমাদের নিজস্ব প্রবলেমে
এই প্রবলেমে তো বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনী আছে, এটা তারা প্রুফ করেছে 5 আগস্টেই। তারা কিন্তু একটা পক্ষ হিসেবে শুধু না, এই যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারের যে আপনার মানে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটাও তো এখানে মানে সেই আলোচনাও তো এখানে হয়নি, সেই আলোচনাও তো যে ক্যান্টনমেন্টেই হয়েছে। কাজে এই জায়গাটাই স্টেক হোল্ডার হিসেবে আজকে কেটে দিবেন আর আপনি আশা করবেন প্রফেশনালিজম, ওটা হবে না, ওটা সম্ভব নয়। আপনি সুবিধা নেবেন এবং আপনি যখনই আপনার ইন্টারেস্টের বাইরে কথা হবে, খেয়াল রাখবেন নিকোল, এই সরকারের আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকাল খুব স্পষ্টভাবে বলেছেন যে এই সরকারের ভিত্তি দুটো, এক হচ্ছে নিরপেক্ষতা, দ্বিতীয় হচ্ছে তার প্রতি সমস্ত স্টেক হোল্ডারদের বিশ্বাস এবং আস্থা। এই জিনিসটাকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা কিছুক্ষণ আগে অপূর্ব বললেন যে আমাদের খুব দক্ষ একটা বাহিনী আছে, আপনার প্রেস উইং আছে, আমরা দক্ষ প্রেস উইং চাই না, আমি এইটা বলছি না দক্ষ সরকার, আমি বলতে চাইছি মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আমরা সরাসরি আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনতে চাই, অন্য কারো মুখ থেকে নয়। উনার যে ইন্টেনশন, উনার যে রেসপন্স হবে, উনার যত দক্ষ টিমই থাকুক না কেন, আমরা তাকে বিশ্বাস করে এই জায়গায় এনেছি, তার টিমকে নয়। কাজে তাকে আসতে হবে, তাকে কথাবার্তা বললে যত বলবেন উনি, আমাদের জন্য তত সহজ হবে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা কমে আসবে। উনি 6 মাস যদি আরও বেশি কথা বলেন, আমরা তো অবশ্যই বলেছি ডিসেম্বরে চাই এবং হবে, কিন্তু ধরুন যে আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ভাবি যে এমন একটা জায়গা যেখানে আমাদের দলীয় প্রধানদের সাথে, অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের সাথে একটা আলাপ আলোচনা হলো, যেখানে সবাই তার স্টেকটা তুলে আনার পরে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারলাম। কেউ তো পিছপা হবে না নিকোল। এইটার গ্যাপ কেন? এইটার গ্যাপ থাকা উচিত নয় তো? কেন জি ফয়সাল মাহমুদ এইটার গ্যাপ কেন সেটা একটা জবাব দিবেন, কারণ দেখতেই পাই এনসিপি চলে যায়, তাদের প্রবেশাধিকার যেরকম জামায়াত বা বিএনপি চাইলেও দেখা করতে পারে না, সেইটা কেন, সেইটা যেমন জানতে চাই। সাথে আপনি নিশ্চয়ই গতকাল তারেক রহমান কিভাবে কথা বলেছেন, তাকে আমরা কখনো এভাবে এই বডি ল্যাঙ্গুয়েজে এমন করা করে কথা বলতে দেখিনি, যেভাবে তিনি বলেছেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। তার এই বডি ল্যাঙ্গুয়েজ, তার এই কড়া বার্তা, জাপানে বসে কি প্রধান উপদেষ্টা আসলে বুঝতে পারছেন, নাকি দেশে এসে তিনি বুঝবার চেষ্টা করবেন যে তারেক রহমান কি বার্তা দিতে চেয়েছেন? সরি, কোশ্চেনটা একবার রিপিট করবেন? আচ্ছা, হ্যাঁ, শুনতে সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। জি, এটা দুই দেশে থাকার একটা অসুবিধা মনে হয়। যেটা বলতে চাচ্ছি যে মাহমুদা হাবিবা যেমনটা বললেন যে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে চান, সেই গ্যাপটা কমছে না কেন? তিনি কেন সরাসরি নিয়মিত রাজনৈতিক দলগুলোর সাথে, এনসিপি বাদে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বসছেন না? দ্বিতীয় প্রশ্ন ছিল, তারেক রহমান গতকালকে যে ভাষায় কথা বলেছেন, যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে কড়া করে কথা বলেছেন, 5ই আগস্টের পর কখনোই তাকে কেউ এভাবে কথা বলতে দেখেনি, আমি যদি ভুল না করে থাকি। তার এই কড়া বার্তা জাপানে বসে প্রধান উপদেষ্টা বুঝেছেন, নাকি দেশে এসে বুঝবার চেষ্টা করবেন? প্রথমটা হচ্ছে যে ও প্রধান উপদেষ্টা কথা বলছে না তা তো না। প্রধান উপদেষ্টা কয়েকদিন আগেও কিন্তু বিএনপির সাথে কথা বলেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে। আর এখন একটা কিন্তু কনসেনসাস কমিশন যেটা, সেটা কিন্তু একটা আছে, তারাও কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে রেগুলার বসছে। আর আপনি যেটা বললেন যে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবের যে কথা, সেটা সেই মেসেজ আমার ধারণা অবশ্যই শুনেছে। এখন দিল্লি আর ঢাকার মাঝখানে এই যে কথা কেটে কেটে যাচ্ছে, অনেক কিছু বোঝা যাচ্ছে না, ওরকম ভাবে কোনো কমিউনিকেশন আমার মনে হয় না এই দুই দেশের মাঝখানে হারিয়ে গিয়েছে। মেসেজ পৌঁছেছে, যদি আমার ভুল না হয়ে থাকে। এখন উনি প্রধান উপদেষ্টা কিভাবে বুঝেছে বা কি মেসেজ, সেটা তার আমার বলার এখতিয়ার নেই, বাট মেসেজ পৌঁছেছে বলে আমার ধারণা। মেসেজ পৌঁছানোর পরেই কি তিনি আজকের কথা বললেন যে একটি দলই নির্বাচন চায়, এরকম মনে হয়? সেটা তো কঠিন প্রশ্ন হয়ে গেছে আপনার জন্য। জি ফয়সাল মাহমুদ, আমি প্রোডিউসার পরশ সাত্তার, আপনি একটু চেষ্টা করেন যে মানে কানেক্টিভিটিটা আরো স্মুথ করা যায় কিনা। সেই ফাঁকে আমি একটু মেজর রেজাউল করিম আপনার কাছে জানতে চাই, দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকালকে তিনি রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের যে সমাবেশ, সেখানে তিনি এই আহ্বান জানান। দেশের মানচিত্র পরিবর্তনের প্রশ্ন আসছে কেন? মানে এটা কি পলিটিক্যাল রেটরিক, নাকি কোনো ইঙ্গিত আছে এই কথায়? আমি মনে করি এটার মধ্যে একটা ইঙ্গিত আছে। উনি হয়তো এটা ম্যাটাফরিক্যালি কিছু একটা বোঝাতে চেয়েছেন। মানচিত্র পরিবর্তন হওয়ার মতো কিছু হয়নি, বা আমি মনে করি সেরকম কিছু ঘটবেও না বাংলাদেশে। তবে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে কোনোই আমাদের সার্বভৌমত্ব বা আমাদের দেশের
কিছু কিছু ডিসিশন আছে যেই জিনিসগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কেউ দিতে পারে না। যেই বিষয়গুলো সংসদে আপনার আইন পাস হতে হবে, তারপরে আপনার অ্যাকর্ডিংলি আপনার নির্বাহী বিভাগ কাজ করবে। বাংলাদেশে এখানে সংসদ নেই, বাংলাদেশে শুধু বিচার বিভাগ আছে, আর নির্বাহী বিভাগ টোটালি হচ্ছে একটা অদক্ষ, এবং তারাও নিজেরা কনফিডেন্স নিয়ে কাজ করতে পারছে না। ওই যে আপনি একটা কথা বললেন যে প্রেস উইংয়ের দক্ষতা নেই, অ্যাকচুয়ালি প্রেস উইংয়ে দক্ষ হওয়ার দরকার আছে এই সরকারের জন্য। কারণ কি, তারা এত ভুল করছে, এই ভুলগুলো ঢাকার জন্য দক্ষ লোক দরকার। আপনি যদি দেখবেন ভালো করে কেউ যদি চুরি না জানে, সে তো চুরিবিদ্যা ঢাকতে পারবে না। সো এই সরকারের এখন প্রেস উইংটা মজবুত করার, ডাইনামিক করার অন্যতম কারণ হচ্ছে তাদের দুর্বল দিকগুলো খুব সুন্দরভাবে দক্ষতার সাথে যাতে তারা এটা ঢেকে দিতে পারে। আচ্ছা, আর যেটা হচ্ছে যে মির্জা আব্বাসের যে কথাটা, এটা আমার মনে হয় উনি করিডোরকে হয়তো ইঙ্গিত করতে পারেন। এবং যে বিষয়টা বাংলাদেশে সবচেয়ে আমি মনে করি এই মুহূর্তে এই যে পরিস্থিতিটা দুইটা জিনিস ভলাটাইল করেছে। একটা হচ্ছে ইলেকশন, যেটা মাস্ট ডিসেম্বরের মধ্যে হওয়ার উচিত, আর দ্বিতীয় হচ্ছে আপনার করিডোর। যে করিডোর ইস্যুটা বাংলাদেশে আপনার কতটা দুঃখজনক যে সেনাপ্রধান। আমি আরেকটা প্রশ্ন করি, আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরও জানা দরকার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেছেন, সেনাবাহিনী চায় নির্বাচন, অথচ অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে চায় না। বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমিতে পরিণত হতে চলেছে, বাংলাদেশকে যুদ্ধে লিপ্ত করার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রের কথা তিনি বললেন, এমন ষড়যন্ত্রের আভাস আপনি পেয়েছেন কিনা? পেয়ে থাকে আসলে বাংলাদেশ না, এখানে একটা জিও পলিটিক্যাল কনস্পিরেসি চলছে। আপনাকে এই জায়গাটা সম্পর্কে আপনি খেয়াল রাখবেন যে এটা আমি আসলে এত অল্প সময় অ্যানালিটিক্যাল ভিউটা দেওয়া ডিফিকাল্ট। আমি খুব সংক্ষেপে বলবো, যারা বোঝার তারা বুঝে নিবে। এই প্যাসিফিক রিজিয়নে জিউসদের একটা বসতি স্থাপন করার পরিকল্পনা, এটা অনেক দিন আগে এটা একটা আর্টিকেল, কয়েকটা আর্টিকেল নিয়ে পাবলিশ হয়েছে। এবং আমি যেহেতু টুকটাক পড়াশোনা বা রিসার্চ করি, যে কারণে এটা আমি নিজেও এটা নিয়ে ইন্টেন্ড করেছিলাম যে এই বিষয়টা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে মিডল ইস্টটাকে আপনার ইসরায়েল দ্বারা পুরো মিডল ইস্ট আপনাকে কীভাবে অস্থির করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি এই ইহুদিদেরকে আপনার প্যাসিফিক অঞ্চলে, বিশেষ করে আপনার মায়ানমার যে বর্ডার এরিয়াটা আছে, যেটা মণিপুর বলি, মিজোরাম, এই অঞ্চলে কোথাও বা রাখাইন কোনো একটা জায়গায় তাদের সেটেলমেন্টের একটা পরিকল্পনা আছে। এটা আমি আসলে ব্যাখ্যা করে বললে খুব ভালো হতো, সময় স্বল্পতার কারণে আমি এটাকে অতটা যাচ্ছি না। তো এখানে এই বিষয়টা করার জন্য আপনার এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গুলার একটা কানেকশন আছে। চায়নার কিছু বিষয় আছে, আমেরিকার কিছু বিষয় আছে, ইভেন ইন্ডিয়া কিন্তু এখানে চাইবে না, কারণ ইন্ডিয়া চাইবে না বাংলাদেশের জন্য, ইন্ডিয়া নিজের স্বার্থে, আর চায়না চাইবে না তার নিজের স্বার্থে। বাট এখানে যদি এই জায়গায় কোনো একটা কিছু করা যায়, আপনার এই করিডোর মানে হচ্ছে আপনি এই জায়গায় কিন্তু আপনি এন্ট্রি করে দিলেন। এখানে যদিও আমরা অনেক কিছু বলছি, এখানে খলিলুর রহমান, আপনি সিম্পল একটা জিনিস চিন্তা করেন, বেশি কঠিন করে চিন্তা করতে হবে না। খলিলুর রহমানের ঠিক এক্সপার্ট কেউ ছিল না বাংলাদেশে, যথেষ্ট লোক ছিল, কিন্তু তাকে আমেরিকা থেকে এখানে কেন আনা হলো? এবং এই খলিলুর রহমানকে এত স্ট্রং অবস্থানটা কিভাবে ক্রিয়েট করা হলো? আপনি কি মনে করেন খলিলুর রহমানের পিছনে বাংলাদেশে আর কোনো শক্তি আছে? তার কারণেই কি সরকারের সাথে সেনাবাহিনীর মূল কারণ হচ্ছে দিস ইজ খলিলুর রহমান, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন, যেটাকে আপনার এই ইলেকশন, সেনাবাহিনীর হস্তক্ষেপ, ব্লা ব্লা, এই কথাগুলো আসলে গল্প বানানো। তারপরে তো আসলে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বসলেন, এক ধরনের আসলে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা হলো, কিন্তু পরিস্থিতি কি স্থিতিশীল হয়? কেন হবে? কারণ তারা চাচ্ছে না এটা সেটেল করতে, তারা চাচ্ছে এভাবে চলতে থাকুক। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মেইন যারা এখানে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমি সবাইকে খারাপ বলবো না, কারণ এই সরকারের ভিতরে একদম ভিতরে এমন কিছু কনস্পিরেসি চলছে যেটা এই সরকারি সিস্টেমে অনেকে বুঝতেছে না। এটার মধ্যে আপনার দুইটা ধরনের লাইন কাজ করছে। একটা হচ্ছে আপনার আমাদের পাশ্চাত্য একটা কানেকশন আছে, তাদের যে ভিতরে ইন্টারনাল ইন্টেন্ট, এটা কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সিস্টেমে অনেকে জানে না। হয়তো বা এই যে কম বয়সী ছাত্র উপদেষ্টা আছে, এরাও হয়তো বা জানে না। হয়তো এই বিষয়টা অল্প কয়েকজন, হয়তো আসিফ নজরুল জানতে পারেন, হয়তো বা এখানে চিফ অ্যাডভাইজার জানতে পারেন, এবং ডেফিনেটলি খলিলুর রহমান জানেন। এবং যে কারণে এই খলিলুর রহমান ইজ আনটাচড, তাকে নিয়ে, তার নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে। আপনি দেখেন এত কিছুর পরেও প্রতিরক্ষা বাহিনীকে কোনোভাবে, আর্ম ফোর্সেসকে কোনোভাবে সম্পৃক্ত করা হয়নি। এখনও তারা রাজনীতিবিদদেরকে সম্পৃক্ত করেনি, রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়নি, সাংবাদিকদের নিয়েও একটা প্রেস ব্রিফিং করা হয়নি, যেটা হচ্ছে মানে এই পারপাজে প্রেস ব্রিফিং হয়েছে। বাট এই যে আমাদের এই করিডোর দেওয়া হবে কি, তারপর নতুন নাম দিয়েছে কি তারা, যে আপনার হিউম্যানিটেরিয়ান চ্যানেল।
এটাকে হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলেন আর করিডোর বলেন, আপনার ফাংশন কিন্তু সেম। জি জি, উত্তর পরিষ্কার। মাহমুদা হাবিবা, আজ এক ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। আপনারা তো বলতেন যে গণতন্ত্রকে আওয়ামী লীগ গলা টিপে হত্যা করেছে, আওয়ামী লীগ তো দেশ ছাড়া, তাহলে এখন বাধাগ্রস্ত করছে কারা? তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে গণতন্ত্রের পথে যে যাত্রা সেটা বারবার বাধাগ্রস্ত এবং মানে বাধাগ্রস্ত হচ্ছে, এবং এইটাকে টার্গেট করে যেন এটা ফুলফিল করা যায় সেই জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেখুন, এই গণতন্ত্রের যে যাত্রা, আমরা তো গণতন্ত্রের পথেই যাত্রার চেষ্টা করছি। 5ই আগস্টের পর থেকে গণতান্ত্রিক পরিবেশ বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের কর্মসূচি পালনের স্বাধীনতা এবং অন্যান্য আরও কিছু বিষয়, যেমন আপনার পুলিশের ভয় নাই, উল্টাপাল্টা মামলা নাই। কিন্তু রিয়েল সেন্সে দেশটা কিভাবে চলছে, দেশটা চালাচ্ছেন কারা, কাদের নতুন করে পদায়ন করা হচ্ছে, আপনার সেই সব দাগি মানুষদের ফিরিয়ে আনা হচ্ছে যারা ফরেন সার্ভিসে ছিলেন, এখানে বিশেষ সহযোগী হিসেবে, সহকারী হিসেবে তারা নিয়োগ পাচ্ছেন। প্রতিটা নিয়োগ বলে যে প্রতিটা নিয়োগ বলে যে আওয়ামী লীগকে কি বলে এটাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা ছাড়া প্রকৃতপক্ষে একটা ফ্যাসিস্ট মুক্ত জনপ্রশাসন তৈরির কোনো আগ্রহ অ্যাটলিস্ট এই সরকার দেখাতে পারেনি এখনো পর্যন্ত না। আর আপনি যেটা বললেন যে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য, এটা তো আসলে এটা কিন্তু উনি জবাব দিয়েছেন। আপনি যদি খেয়াল করেন, আপনি এর আগে এটাও বললেন যে বিভিন্ন দলের সাথে তিনি বসছেন। কখন বসেছিলেন? যখন সিচুয়েশনটা খুব গরম, রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন বিএনপি কিন্তু 4-5 দিনের প্রচেষ্টার পরে, যেদিন আমরা শুনলাম যে নাহিদ এনসিপির প্রধান, তিনি কোনো একটা জায়গা থেকে গুজব শুনেছেন, শুনতেই পারেন, কারণ তিনি তো বেসিক্যালি সরকারের একটা পার্ট, ফলে সরকারের ভিতরে চলমান কথাগুলো তার কানে সব জায়গায় পৌঁছায়। তিনি যখন গেলেন, তিনি সুন্দর গেলেন, কথা বলে আসেন, এবং সেখানে প্রধান উপদেষ্টা ভেন্টিং করেছেন। হয়তো উনি ভেন্ট করেছেন কিংবা করেননি, যাই হোক না কেন, তিনি এসে আমাদের কিছু তথ্য দিলেন। এরপরে যখন বিএনপির সাথে বসে, ওই সময়টা এক ধরনের অস্থিরতা চলছিল ইশরাকের শপথ গ্রহণকে কেন্দ্র করে। কাজেই সেখানে একটা অভিযোগের তীর বিএনপির খুব সুস্পষ্টভাবে কিন্তু আমাদের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি ছিল, খুব সুস্পষ্ট একটা অভিযোগ। এবং প্রধান উপদেষ্টা কিন্তু তাকে নিয়েই বিএনপির সাথে বক্তব্যে বসেছিলেন। প্রধান উপদেষ্টার সাথে যখন বিএনপি যাবে, তখন ফুল উপদেষ্টা পরিষদ কি ওখানে ছিল? তা তো ছিল না। আপনার এটা কেন? এটা কখন হয় জানেন? এটা ভালোভাবে আপনি নেবেন কেন? নিকোল, আপনার একজনের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি আপনার সিনিয়রের কাছে গেলেন, তার সাথে আপনি সময় চাইলেন অভিযোগ নিয়ে কথা বলার জন্য, আপনি কিন্তু এটা ক্লিয়ারও করেছেন। আপনি যে দেখলেন অভিযোগকারী সেখানে বসে আছে, আপনি কিভাবে নেবেন নিকোল? না, আরেকটা কথা এখানে আরেকটা ছোট কথা আমি এখানে অ্যাড করি, সেটা হচ্ছে যে এই যে চাপে পড়ে দেখা করা, দায় সারা গোছের দেখা করা, কিংবা সেই দিন যে পরবর্তী প্রধান উপদেষ্টা যখন পূর্ণ উপদেষ্টা পরিষদ নিয়ে মিটিং করলেন, তখন যে একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনি ল্যাঙ্গুয়েজটা আপনার মনে আছে তো? জনাব তারেক রহমান, যেটা সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন, এটা কিন্তু সেই পয়েন্ট থেকে বলেছেন। জনগণ বলতে ইন্টারিম গভর্নমেন্ট কাদের বুঝিয়েছেন আমরা জানি না, কিন্তু জনগণ বলতে বিএনপি কি বোঝে কি সেটা কিন্তু বিএনপি গতকাল দেখিয়েছে এবং আগামীতে ইনশাল্লাহ দেখাবে। জি, ফয়সাল মাহমুদ, আশা করছি স্পষ্ট শুনতে পাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাম সংগঠনগুলোর মোর্চা, গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল ও সমাবেশে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আগে অভিযোগ ছিল ছাত্রলীগ সরকার ও প্রশাসনের মদদে হামলা নিপীড়ন চালাতো। এখন যারা হামলা করছে তারাও কি সরকারের মদদে করছে, কিংবা তারা কি নিশ্চয়তা পেয়েছে যে তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিবে না, নিলেও আসলে সেটা লোক দেখানো হবে? এই বিষয়টা সম্পর্কে আসলে ডিরেক্ট কোনো কিছু মন্তব্য করা থেকে, কারণ আমি যেহেতু দেশের বাইরে আছি, পুরো ঘটনাটা এক্সাক্ট জানি না, বাট আমি একটা জিনিস বলতে পারি যেটা অকপটে স্বীকার করছি, সেটা হচ্ছে এই কারেন্ট যে বর্তমান যে পরিস্থিতি, সেটাকে আপনি একটা ক্যাওয়াটিক পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বলতে পারেন। এখানে আসলে যে কে যে কাকে মারছে, কেন মারছে, কোথায় কি হচ্ছে, এটা বোঝাটা খুব মুশকিল। আচ্ছা, আমি এখানে আরেকটা ছোট্ট কোশ্চেন আমার ছিল। আমি রেজাল্ট সাহেব যেটা বললো যে জিউইশ স্টেটের কথা বললো বা ইহুদি স্টেটের কথা বললো, এখানে এইটার খুব ইন্টারেস্টিং বিষয়। এটা নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে গুগলে সার্চ করে দেখেছিলাম যে কোনো রিলেটেড কোনো ক্রেডিবল মিডিয়াতে কোনো ইনফরমেশন এরকম পাই নাই, বাট ফেসবুকে কয়েকটা লেখা খুব ঘুরছে। আমি যদি ভুল না করে থাকি, মিয়ানমারে বোধহয় ইহুদিদের সংখ্যা 20 জন, আর টোটাল সাউথ ইস্ট এশিয়াতে বোধহয় 2900 থেকে 3000।
সো এইখানে এই স্টেটের ইহুদি স্টেটের প্রসঙ্গটা কেন আসছে, বা এই সংক্রান্ত অনেক বড় বড় ব্যাখ্যা দেখলাম, বাট আমি ঠিক বুঝতে পারিনি। আমি প্রশ্নটা করলাম আর কি, যে আমি জি সময় পেলে আমি নিশ্চয়ই মেজর রেজাল্ট করিমের কাছে যাব। কিন্তু ফয়সাল মাহমুদ, প্রধান উপদেষ্টা জাপানের টোকিওতে 30তম নিক্কেই সম্মেলনের পর প্রশ্নের উত্তরে বলেন, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। তাই যদি হয়, সরকারি শহীদ তাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের নাম বদলে রাখা হয়েছে কাপাসিয়া ডিগ্রি কলেজ। এটা কি দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের প্রতিফলন? কিছু মানুষের তো আকাঙ্ক্ষার প্রতিফলন, তারাও তো দেশের লোক, ওইভাবে চিন্তা করলে দেশের মানুষের। এখন ব্যাপারটা কি যে আপনি আসলে এগেইন 3বার ভোট হয় না ভালো মতো। 3বার ভোট না হলে যেটা হয় যে দেশের মানুষের আসলে কোনটা যে আকাঙ্ক্ষা সেটা বোঝা মুশকিল। সবাই সবার জনগণকে বলে আমি আমার জনগণ, সবাই বলে আমি আমার দেশ। সো এটা আসলে একটা তাহলে তো ফয়সাল মাহমুদ, আকাঙ্ক্ষা পূরণের জন্য ভোটটাই দেওয়া দরকার সবার আগে, আপনার কথা মতো। অবশ্যই অবশ্যই, এই জন্যই জানুয়ারি থেকে জুনের মধ্যেই হয়ে যাবে, এটা তো অলরেডি বলেছে। জি, আপনি একটু আমি আরেকটা প্রশ্ন ফয়সাল মাহমুদকে করে আপনার কাছে আসছি, যদিও সময় খুব কম। ফয়সাল মাহমুদ, আরেকটা বিষয়, আপনি একটা খবর খেয়াল করেছেন কিনা, খাবার প্রসাধনী পোশাক বিক্রির বিজ্ঞাপনদাতারা ফেসবুক পেজে তাদের লাইক ও ফলোয়ার বাড়াতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চেয়ে ফেসবুকে প্রচার চালাচ্ছে। তথ্য যাচাইয়ের প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাব বিষয়টি খুঁজে পেয়েছে। আচ্ছা, এই খাবার প্রসাধনী বা পোশাক বিক্রেতাদের লাইক বাড়ানোর প্রচেষ্টাকে অন্তর্বর্তী সরকার আবার সিরিয়াসলি নিয়ে জনপ্রিয়তা ভেবে সত্যি সত্যি 5 বছর থেকে যাওয়ার কোনো পরিকল্পনা করছে না তো? না, মনে হয় না। আসলে ইনোভেটিভ চিন্তার এক ধরনের ফসল। আমি ডিসমিস ল্যাবের রিপোর্টটা দেখেছি, এটা যারা মার্কেটিং করেছে তাদের কিন্তু এখানে কিন্তু বেশ ইনোভেটিভ চিন্তা ছিল, আমি এটা বলবো। মানে তাদের সাইড থেকে ইনোভেটিভ, বাট ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো সম্পৃক্ততা অ্যাটলিস্ট আমার জানা নেই। জি, মেজর রেজাল্ট করিম, একদমই সময় শেষ, আপনি 30 সেকেন্ড খুব সংক্ষেপে দেব। ফয়সাল মাহমুদ যে কথা বলো, ফয়সাল মাহমুদ ডেফিনেটলি উনি হিস্ট্রি জানেন। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় তখন কিন্তু কতিপয় ইহুদি ইঞ্জিনিয়ার ছিল যারা আপনার ইংল্যান্ডকে তারা সাপোর্ট দিত, টেকনিক্যাল সাপোর্ট, বিশেষ করে তাদের ওয়ার ইকুইপমেন্টগুলো ক্লিন করার জন্য এক ধরনের কেমিক্যাল সাপোর্ট দিত তারা। এবং এটা রেওয়ার্ড হিসাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তখন ইংল্যান্ড কি করে, ব্রিটেন তাদেরকে এক জায়গায় আশ্রয় দেয়, এবং তাদেরকে ওই মুহূর্তে তুরস্ক ছিল, যেটা অটোমান এম্পায়ার বলি। অটোমান এম্পায়ার তো যখন পতন হওয়ার পরে তারা তো তাদের নিজের আধিপত্য হারায়। ঠিক ওই মুহূর্তে ওই ল্যান্ডটা ছিল তখন ফাঁকা, ওই জায়গাটা তাদেরকে আশ্রয় দিয়েছিল, যেটা আজকে আমি খুব সংক্ষেপে বললাম, যেখানে আজকে ইহুদিরা বসতি। ঠিক তেমনি এই মায়ানমার, যেটা আমরা আজকে বর্ডারে যেটা দেখতে পাচ্ছি, রাখাইন স্টেট বা আরাকান আর্মি যেখানে যে জায়গায় করিডোর দেওয়ার কথা, ঠিক এই একই ফর্মুলায় এই রোহিঙ্গাদেরকে রাখার, মানে এটাকে এক ধরনের সামনে রেখে রোহিঙ্গাদেরকে আশ্রয়, রোহিঙ্গাদের জন্য এটা, বাট আড়ালে যেটা করা হবে এরা জাস্ট শ্যাডো। বাট এখানে মূলত যেটা জিউসদেরকে যেভাবে প্ল্যান করা হয়েছিল ঠিক তেমনি একটা কিছু এখানে বিষয়টা হচ্ছে তথ্য প্রমাণ না, আমরা এখানে কতিপয় সমীকরণ মিলাই আমরা এখানে যে ওখানে কি ঘটেছিল, যেটা সিমটমসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই রকম একটা ষড়যন্ত্রের গন্ধ আপনারা পাচ্ছেন। শেষ করতে চাই একটা খবর বলে, মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক SM আনোয়ারা বেগমকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলা আছে। আনোয়ারা বেগম একজন মুক্তিযোদ্ধা, একজন বীরাঙ্গনা। রাজনীতিতে এই আলাপের শেষ বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী রবিবার রাত 9টায় দেখা হবে আবারও।